একবার তো মনে হলো যে কিছু হবে না, যদি শ্বশুরমশাইকে খুশি করে দিই তাহলে বাড়ির কথা বাড়িতেই থাকবে। তারপর আমি মনকে শক্ত করে তার প্রস্তাব মনের মধ্যেই মেনে নিলাম। এরপর তিনি উঠে আমার ঘরে এলেন এবং বললেন, কি হলো বৌমা, তুমি কেন চলে এলে? কোনো কথা আছে? তাহলে বলো। রোহিত না থাকায় মন বসছে না? আমি তো আছি, বলো কি কথা। কোনো কিছুর অভাব? আমার নাম সুমিতা রায়, বয়স 30 বছর। আমি একজন সাধারণ গৃহিণী। স্বামী রোহিত রায়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে 3 বছর আগে। রোহিত একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন এবং আমাদের জীবন সুখে কাটছিল। কিন্তু বিধাতা যেন আমাদের সুখের ভাঙন ধরাতে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটালেন। আমার প্রিয় শাশুড়ি এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গেলেন। সেই ঘটনার পর থেকে আমাদের পরিবারের ওপর যেন কালো ছায়া নেমে এলো। আমার শ্বশুর, যিনি তার স্ত্রীর মৃত্যুর পর সম্পূর্ণ ভেঙে পড়লেন, দিন রাত একা বসে থাকতেন। তার চোখে যেন সব কিছু ফাঁকা হয়ে গিয়েছিল। আমি আর রোহিত অনেক চেষ্টা করলাম তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, কিন্তু সব ব্যর্থ হলো। এক পর্যায়ে আমরা ঠিক করলাম তাকে কিছুদিনের জন্য আমাদের মেয়ের বাড়িতে পাঠাবো। হয়তো সেই পরিবেশ তাকে কিছুটা হলেও মানসিক শান্তি দেবে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। 1 মাস পর ফিরে এসে শ্বশুরের অবস্থা আগের মতোই রইল। আমি লক্ষ্য করলাম তার আচরণে কিছু অদ্ভুত পরিবর্তন এসেছে। তিনি যখন তখন আমার সামনে এসে দাঁড়াতেন আর আমাকে অদ্ভুতভাবে তাকাতেন। প্রথমে ভাবলাম হয়তো আমার ভুল, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারলাম তিনি আমার সঙ্গে বেশি সময় কাটাতে চাইছেন এবং আমাকে নিয়ে চিন্তিত ছিলেন। আমি তখনই ঠিক করেছিলাম রোহিতকে সব বলবো, কিন্তু ভাবলাম তিনি যদি বিশ্বাস না করেন। এরই মধ্যে একদিন দুপুরে আমি শ্বশুরের জন্য খাবার নিয়ে তার ঘরে গেলাম। তিনি তখন লুডোর বোর্ড নিয়ে বসেছিলেন। আমাকে দেখে বললেন, সুমিতা, তোমার মন খুব খারাপ লাগছে বুঝি? চলো একটু লুডো খেলা যাক, মন ভালো হবে। আমি দ্বিধায় পড়লাম, কিন্তু তাকে একা রেখে আসতেও মন চাইল না, তাই লুডো খেলতে বসলাম। খেলার সময় তিনি নানা ধরনের গল্প করতে লাগলেন, যা কিছুটা অস্বস্তিকর ছিল। তিনি আমার কাছে এসে বসলেন এবং খেলার সময় প্রায় আমার দিকে তাকাচ্ছিলেন। আমার মনে তখন অনেক দ্বিধা আর প্রশ্ন তৈরি হচ্ছিল। এরপর থেকে প্রতিদিনই তিনি লুডো খেলার প্রস্তাব দিতে লাগলেন। প্রতিদিন খেলার সময় তিনি আমার আরও কাছাকাছি এসে বসতেন। একদিন খেলার মাঝখানে তিনি আমার হাত ধরে আমাকে কিছু বলতে চাইলেন। আমি চমকে উঠলাম, কিন্তু কিছু বললাম না। মনে হচ্ছিল তার এই আচরণের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। হয়তো তিনি একাকিত্বের কারণে এমন করছেন, কিন্তু তাও আমি তার কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলাম। এরপর একদিন দুপুরে রোহিত 4 দিনের জন্য অফিসের কাজে শহরের বাইরে চলে গেল। আমি এবং শ্বশুর বাড়িতে একাই রয়ে গেলাম। সেদিন দুপুরে আমি খুব ক্লান্ত ছিলাম এবং ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল এবং অনুভব করলাম যে কেউ আমার গায়ে হাত রাখছে।
প্রথমে ভেবেছিলাম হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু জেগে উঠে দেখলাম শ্বশুর আমার পাশে বসে আছেন। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম এবং বললাম, বাবুজি, আপনি এখানে? কিছু কাজ ছিল। তিনি একটু হেসে বললেন, না বৌমা, আমি শুধু তোমাকে ডাকছিলাম, চা বানিয়ে দেবে? তুমি সাড়া দিচ্ছিলে না, তাই নিজেই আসতে হলো। আমি তাড়াতাড়ি উঠে চা বানানোর জন্য রান্নাঘরে চলে গেলাম। চা বানিয়ে তার ঘরে নিয়ে গেলাম। দেখলাম তিনি তখনও কাঁদছেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো বাবুজি, কিছু বলবেন? তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বৌমা, আমি খুবই একা বোধ করছি। তোমার শাশুড়ি মা চলে যাওয়ার পর থেকে যেন জীবন থেমে গেছে। আমার মনের মধ্যে অনেক কিছু জমে আছে, কিন্তু তা বলার মতো কেউ নেই। আমি তখন তার কাছে বসে বললাম, বাবুজি, আমি তো আছি। আপনার যেটা মন চায় আমাকে বলতে পারেন। তিনি আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, তুমি সত্যি অনেক ভালো বৌমা। তোমার সাহায্যে আমি এই একাকিত্ব থেকে কিছুটা মুক্তি পাচ্ছি। এরপর তিনি আমাকে লুডো খেলার জন্য আবার প্রস্তাব দিলেন। আমি দ্বিধাগ্রস্ত হয়ে রাজি হয়ে গেলাম। খেলার সময় তিনি বললেন, তুমি সত্যি অনেক যত্নশীল বৌমা। তুমি আমাদের পরিবারকে খুব ভালোভাবে দেখছো। আমি এই কথায় খুব অস্বস্তিতে পড়ে গেলাম এবং খেলা ছেড়ে উঠে গেলাম। মনে হচ্ছিল পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে যাচ্ছে। আমি রোহিতকে সব বলার সিদ্ধান্ত নিলাম, কিন্তু ঠিক করলাম যে তার ফিরে আসার পরেই বলবো। পরের দিন সকালে শ্বশুর আমাকে আবার ডাকলেন এবং বললেন, বৌমা, আমার সারা শরীরে খুব ব্যথা করছে, একটু তেল গরম করে এনে মালিশ করে দেবে? আমি কিছুটা সংকোচ বোধ করলাম, কিন্তু তার শারীরিক অবস্থার কথা ভেবে রাজি হয়ে গেলাম। তেল গরম করে আনলাম এবং তার পিঠে মালিশ করতে লাগলাম। তিনি প্রশংসা করলেন এবং বললেন, তুমি খুব ভালো করছো বৌমা। আমি তখন আর সহ্য করতে পারছিলাম না। মালিশ শেষ করেই আমি নিজের ঘরে চলে এলাম। শ্বশুর বুঝতে পারলেন যে আমি কিছুটা অস্বস্তিতে ছিলাম। কিছুক্ষণ পর তিনি আবার আমার ঘরে এসে বললেন, বৌমা, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু আমি আসলে খুবই একা। তোমার শাশুড়ি মা চলে যাওয়ার পর থেকে আমি খুব একা বোধ করছি। তোমার যদি কোনো অভাব থাকে আমাকে বলো, আমি তোমার পাশে আছি। এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। বুঝলাম তার এই আচরণের পেছনে একাকিত্ব এবং মানসিক অবসাদ কাজ করছে। আমি তাকে বুঝিয়ে বললাম, বাবুজি, আপনার একাকিত্ব আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের দুজনেরই উচিত এই পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টা করা। তিনি একটু ভেবে বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি চেষ্টা করব, কিন্তু তোমাকেও আমার পাশে থাকতে হবে। এইভাবেই দিনগুলি কাটতে লাগলো। আমি রোহিতকে সব বলার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ভেবে দেখলাম আমাদের সম্পর্কের মধ্যে এই ধরনের কোনো সন্দেহ বা সমস্যার সৃষ্টি করা উচিত হবে না। তাই শ্বশুরের প্রতি যথাসম্ভব সম্মান বজায় রেখে তার কাছ থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করতে লাগলাম। গল্পটি আমাদের শেখায় যে সম্পর্কের মধ্যে সম্মান, সীমারেখা এবং খোলামেলা আলোচনার গুরুত্ব অপরিসীম। শ্বশুরের একাকিত্ব এবং মানসিক অবসাদ তার আচরণকে প্রভাবিত করেছিল, যা মনে করিয়ে দেয়
মানসিক স্বাস্থ্যের গুরুত্ব। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তা অতিক্রম করলে সবার জন্য ক্ষতিকর হতে পারে। সম্মান এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রেখে সম্পর্ক গড়ে তোলাই দীর্ঘস্থায়ী এবং সুস্থ সম্পর্কের ভিত্তি। কোনো সমস্যা বা জটিলতা দেখা দিলে তা চাপা না দিয়ে খোলামেলা আলোচনা করা উচিত, যা সমস্যার সহজ সমাধানে সহায়ক হয়। একে অপরের পাশে থেকে মানসিক সহায়তা প্রদান এবং সম্পর্কের মধ্যে সৎভাবে আলোচনা করাই সম্পর্কের আসল মূল্যবোধকে ফুটিয়ে তোলে। এই শিক্ষাগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে সম্পর্কের মধ্যে শান্তি, সম্মান এবং সুস্থতা বজায় রাখা সম্ভব। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।